পুজো স্পেশাল সিরিজে আজকের রেসিপি কলকাতার বিখ্যাত স্ট্রিট ফুড ফিশ চপ। অষ্টমীতে প্রচুর ঘোরাঘুরির পর নবমীর দিন যদি বেরোতে ইচ্ছে না করে তাহলে বিকেলবেলা চায়ের সাথে আয়েশ করে এই ফিশ চপটা এনজয় করতে পারেন। এর জন্য প্রথমেই তৈরি করে নেব একটা মশলা। তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কয়েকটা শুকনো লঙ্কা আর কয়েকটা তেজপাতা। এবার এগুলোকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। মিনিট 2-3 এটাকে ড্রাই রোস্ট করে নেওয়ার পর তারপর এর মধ্যে দিচ্ছি 2 ইঞ্চি সাইজের একটা মোটা দারচিনির টুকরো। দারচিনিটা আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি যাতে এটা তাড়াতাড়ি রোস্ট হয়ে যায়। দারচিনিটা দেওয়ার মিনিট খানেক পরে দেবো এলাচ আর লবঙ্গ। লবঙ্গ আর এলাচটা দিয়েও মিনিট খানেক নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপরে দিচ্ছি 1.5 চা চামচ মতো ধনে। গোটা ধনেগুলো বেশ ভালো করে রোস্ট করে নেওয়ার পরে তারপরে একদম শেষে দিচ্ছি গোটা জিরে। আমি গোটা জিরেটাও 1.5 চামচ মতো দিয়েছি। এবার জিরেটা দিয়ে সব কিছু একবার খুব ভালো করে নেড়ে নিতে হবে। জিরেটা যখন চটপট চটপট করে ফুটতে শুরু করবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। প্রতিটা মশলাই রোস্ট হতে কিন্তু আলাদা আলাদা সময় নেয়, ঠিক সেইভাবে এই একই অর্ডারে এটাকে রোস্ট করে নিতে হবে। এইভাবে মশলাগুলোকে রোস্ট না করলে পরে কোনোটা আগের রোস্ট হয়ে পুড়ে যাবে আর কোনোটা একেবারেই রোস্ট হবে না, তখন কিন্তু মশলার ফ্লেভারটা ভালো লাগবে না। সব মশলাগুলো রোস্ট করা হয়ে গেলে একটা প্লেটে ঢেলে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপরে এগুলো থেকে লঙ্কার বোটাগুলোকে আর তেজপাতার বোটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তেজপাতা আর লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপরে এটাকে একটা মিহি পাউডার তৈরি করে নেব। এই গুঁড়ো মশলাটাই কিন্তু ফিশ চপের একটা ইউএসপি। এই গুঁড়ো মশলাটার জন্যই কিন্তু ফিশ চপটার স্বাদটা একদম বদলে যায়। মশলাটা পালস মোডে চালিয়ে খুব ভালো মিহি গুঁড়ো করে নিয়ে তারপরে এটাকে আমি একটা বাক্সের মধ্যে রেখে দিচ্ছি। আমার পুরো মশলাটা লাগবে না, যতটা লাগবে ততটা ব্যবহার করব, আর বাকিটা এই বাক্সে আমি ফ্রিজের মধ্যে স্টোর করে রাখবো। এরকম ফ্রেশ মশলা বানিয়ে ফ্রিজে স্টোর করে দিন 7 পর্যন্ত ব্যবহার করা যায়, তার গন্ধটা বেশ ভালো থাকে। এবারে কেটে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজটা কুচিয়ে নেওয়ার পরে তারপর দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা যেরকম ঝাল খান সেইভাবে কমিয়ে বা বাড়িয়ে নেবেন। লঙ্কাগুলো একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি। আজকাল এইসব কাজের জন্য নানা রকম গ্যাজেট পাওয়া যায়, যদি গ্যাজেটের সাহায্যে করেন তাহলে সেই কুচোনোটা একদম মিহি হয়। আয়োজন সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবারে আসল কাজে যাব। একটা কড়াইতে জল ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 750 থেকে 800 গ্রাম মতো মাছ। আমি রুই মাছের পেটি ব্যবহার করেছি। তবে রুই মাছের পেটি দিয়েই যে বানাতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো বড় মাছ দিয়ে এই ফিশ চপটা বানানো যায়। ভেটকি তো বটেই, কাঁটা ছাড়া বড় মাছ যেমন আর অথবা বোয়াল এগুলো দিয়েও ফিশ চপটা বানিয়ে নিতে পারবেন। পরে 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে মাছগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। মাছগুলো সিদ্ধ হয়ে গেলে মাছগুলোকে একদম ঠান্ডা করার পরে মাছের কাঁটাগুলো বেছে নিচ্ছি। তবে আমি কিন্তু আজকে মাছের ছালগুলোকে ফেলছি না। মাছ কিন্তু খুব ভালো একটা প্রোটিন সোর্স। মাছে ফ্যাট একদমই থাকে না, আর অথচ প্রোটিন কন্টেন্ট প্রচণ্ড হাই। আর ফ্যাট না থাকার জন্য যে কোনো কিছু বানানোর সময় মাছ কিন্তু খুব একটা তাড়াতাড়ি বাইন্ড হতে চায় না, আর মিক্সচারটাও একটু ড্রাই হয়ে যায়। সেই জন্য আমি আজকে মাছের ছালটা ফেলছি না, ওটাকেও আমি মাছের সাথে চটকে এর মধ্যে দিয়ে ব্যবহার করব। এতে মাছের ভেতরের ময়েশ্চারটাও বজায় থাকবে, মাছের নিউট্রিশনটাও বজায় থাকবে, আর আলাদা করে এর মধ্যে আর তেল দিতে হবে না। সমস্ত মাছগুলো কাঁটা বেছে নিয়ে তারপরে মাছগুলোকে খুব ভালো করে চটকে নেব। এতে মাছটাও মসৃণ হয়ে যাবে, ছালগুলোও মাছের সাথে মিশে যাবে, আর যদি কোনো ছোট ছোট কাঁটা থেকেও থাকে তাহলে এই সময় এটা বেরিয়ে যাবে। মাছটা মাখা হয়ে গেলে পাশে সরিয়ে রেখে বাকি প্রিপারেশনটা করে নেব। কড়াইতে গরম করে নিয়েছি 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। এবার এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা দিয়ে একটু লো ফ্লেমে পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে, কাঁচা গন্ধটা যেন একদম চলে যায়। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন পেঁয়াজে হালকা সোনালি রং ধরতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেবো 1.5 চামচ মতো আদা রসুন বাটা। এখন পেঁয়াজটা বেশ সুন্দর কাঁচকাঁচ হয়ে এসেছে আর হালকা রং ধরতে শুরু করেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা। আমি এখানে 2 চামচ আদা রসুন বাটা দিচ্ছি। আদা রসুন বাটাটা দিয়েও বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কাগুলো দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কাটা ভাজতে ভাজতে যখন বেশ সুন্দর সোনালি রং ধরে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে মেখে রাখা মাছটা। এর সাথে দিচ্ছি একটা বড় সাইজের সেদ্ধ করা আলু, যেটা আমি গ্রেট করে রেখেছি। মাছটা দিয়ে এর সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। প্রথমেই বলেছি মাছ সেভাবে বাইন্ডিং হয় না, সেই জন্য মাছের বাইন্ডিংয়ের জন্য এখানে আলুটা ব্যবহার করতে হয়।
তবে আলুর পরিমাণটা যেন খুব বেশি না হয় সেটা খেয়াল রাখতে হবে। মাছ আর আলুর পরিমাণটা 3:1 প্রপোর্শনে ব্যবহার করতে হয়, অর্থাৎ 3 ভাগ মাছ এবং 1 ভাগ আলু। এবারে এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, স্বাদমতো নুন আর সামান্য একটু চিনি। সব কিছু দিয়ে মাছ, আলু আর মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আলু আর মাছ দুটোই খুব ভালো করে আগে থেকে সিদ্ধ করা রয়েছে, তবু সমস্ত মশলাগুলো যাতে খুব ভালো করে মাছ আর আলুর সাথে মিশে যায় সেই জন্য বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। সমস্ত মশলার সাথে মাছ আর আলুটা ভালো করে মিশে গেলে তারপরে এর মধ্যে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলাটা। আমি ভাজা মশলাটা এখানে 2 চামচ ব্যবহার করেছি। ভাজা মশলাটা দিয়ে আবারও খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশিয়ে নিয়ে যখন একটা মণ্ডের মতো তৈরি হয়ে যাবে তখন এটাকে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। নামিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। আমার দেওয়া রেসিপিগুলি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করে একটা শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে নেবেন। ফিরে এলাম 1 ঘন্টা পরে। ঘন্টাখানেক পরে মাছের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে তারপরে একে একে মাছের চপগুলো গড়ে নিচ্ছি। হাতের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে প্রথমে মাছের চপগুলোকে আমি তৈরি করে নিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো যে কোনো শেপ দিতেই পারেন। আমি আজকে কাঠের লগের মতো শেপ দিচ্ছি। সাধারণত দোকানে এই শেপেই মাছের চপটা বিক্রি হয়, আমিও সেই কারণেই এটা এইভাবে করছি। তবে এমনই যে করতে হবে এমন কোনো কথা নেই, আপনি গোল, চ্যাপ্টা অথবা অন্য যে কোনো শেপ তৈরি করতে পারেন। সন্ধেবেলায় খাওয়ার আরও নানা রকম স্ন্যাক্সের রেসিপি কিন্তু চ্যানেলে আপলোড করা আছে। যদি দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। এদিকে দেখুন দুটো চপ আমার শেপ দেওয়া হয়ে গেছে এবং একইভাবে আমি বাকি চপগুলো গড়ে নিচ্ছি। সমস্ত চপগুলো গড়ে নেওয়ার পর তারপর এগুলোকে কোট করে নিতে হবে। আর কোট করে নেওয়ার জন্য প্রথমেই আমি একটা বাটিতে ডিম ভেঙে এটাকে সামান্য নুন আর সামান্য একটু গোলমরিচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। নুন আর গোলমরিচ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে এটা একটা পাশে সরিয়ে রাখছি। এর সাথে নিয়ে নিতে হবে আরও দুটো জিনিস। দুটো প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছুটা ময়দা আর কিছুটা ব্রেড ক্রাম্ব। ময়দা আর ব্রেড ক্রাম্বগুলো যাতে খাওয়ার সময় বাজে না লাগে, অর্থাৎ নুন ছাড়া মনে না হয়, তার জন্য এই দুটোর মধ্যেও সামান্য একটু করে নুন আর একটু গোলমরিচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে চপগুলোকে কোট করে নেওয়ার পালা। প্রথমে এগুলোকে ময়দার মধ্যে একটু গড়িয়ে নিতে হবে। এতে এই চপগুলো যখন ডিমের গোলায় দেব তখন এগুলো ভেঙে যাবে না। এবার ডিমের গোলায় চুবিয়ে নিয়ে ভালো করে ডিমটাকে ঝেড়ে নিয়ে তারপরে এটাকে ব্রেড ক্রাম্বের মধ্যে রোল করে নিতে হবে। অনেকে এই কোটিংটা ডাবল কোটিং করে থাকেন, তবে আমি আজকে সিঙ্গেল কোটিংই করছি, এতেও খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। দেখুন আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি চপটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এই অবস্থায় আপনি এই চপগুলোকে ডিপ ফ্রিজে রেখে স্টোর করতে পারেন। মাসখানেক মতো এটাকে ব্যবহার করতে পারবেন। সব সময় তো আর সব কিছু বানানো সম্ভব হয় না। এভাবে তৈরি করে রাখলে যখনই বাড়িতে গেস্ট আসবে তখনই ঝট করে এটা বার করে আপনি ভেজে গেস্টকে দিতে পারবেন। বাকি চপগুলো আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল দ্বিতীয় আরও একটা চপ। একইভাবে আমি বাকি চপগুলো তৈরি করে নেব। সমস্ত চপগুলো তৈরি করা হয়ে গেছে। কিছুটা আমি রেখে দিচ্ছি পরে ভাজার জন্য, আর কয়েকটা আমি এখন ভাজবো। মাছের যে পুরটা আমি তৈরি করেছিলাম তার থেকে সামান্য একটু বেঁচে গেছিলো, সেটা দিয়ে আমি ছোট্ট একটা নাগেট শেপ করে বানিয়ে নিয়েছি। এইভাবে ফিশ নাগেটও আপনারা বানিয়ে নিতে পারেন। এবার চপগুলোকে ভেজে নেওয়ার পালা। কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল, তবে তেলটা কিন্তু গরম করা যাবে না। একদম হালকা যখন গরম হবে তখন এর মধ্যে চপগুলোকে দিয়ে দিচ্ছি। চপগুলোকে দিয়ে একদম হালকা আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। আঁচ বাড়ালে কিন্তু ওপর থেকে ব্রেড ক্রাম্বটা পুড়ে কালো হয়ে যাবে, আর ভেতরে যে ডিমের লেয়ারটা আছে ওটা ভালো করে ভাজা হবে না, তখন কাঁচা ডিমের গন্ধ লাগবে। চপগুলো দেওয়ার পর 2-3 মিনিট অপেক্ষা করে তারপরে একবার উল্টে দিচ্ছি। এই সময় যে একটা পিঠও ভাজা হয়েছে এমন নয়, তবে উল্টে দিলে দুটো পিঠ মোটামুটি টাইট হয়ে যাবে, তখন আর এটা ভেঙে যাওয়ার চান্স থাকবে না। এবার প্রতি 2-3 মিনিটে খুব সাবধানে চপগুলোকে উল্টে উল্টে ভেজে নিচ্ছি। চপগুলো যখন সোনালি রং ধরবে তখন তেল ছেঁকে চপগুলোকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে নেব। একইভাবে বাকি চপগুলোকেও ভেজে নেব। একবার ভাজার পরে তেলটা একটু গরম হয়ে যায়, তখন তেলটা একটু কমিয়ে রেখে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে বাকি চপগুলো দিয়ে ভেজে নেবেন। তৈরি হয়ে গেল কলকাতার বিখ্যাত স্ট্রিট ফুড মাছের চপ। আপনার এই মাছের চপ কী দিয়ে খেতে ভালো লাগে? টমেটো কেচাপ নাকি কাসুন্দি? কমেন্টে জানাতে পারেন।
ও হ্যাঁ, টমেটো কেচাপ আর কাসুন্দি খুব সহজেই কী করে বাড়িতে বানানো যায় সেই ভিডিওগুলোও কিন্তু চ্যানেলে আপলোড করা আছে, চাইলেই দেখে নিতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। সকলের দুর্গাপূজা খুব ভালো কাটুক এই আশা নিয়ে শেষ করছি আজকের ভিডিও।